জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। ব্যক্তি স্বার্থ বা অর্থনৈতিক মুনাফা বাদ দিয়ে জলবায়ু সংকট মোকাবেলায় নতুন সংস্কৃতি বিনির্মাণের উপর জোর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা বলেন, কার্বন নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এমন একটি ব্যবসায়িক মডেল তৈরি করতে হবে যার উদ্দেশ্য তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে আর্থসামাজিক সংকট ও পরিবেশ বিপর্যয় বন্ধ করা। পরিবেশের ভারসাম্য রক্ষায় জীবনযাপন পদ্ধতিতেও পরিবর্তন আনা জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। We need to mobilize our intellectual, financial and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. Safety of environment needs a new lifestyle. That lifestyle would not be imposed. It will be a choice. Young people will love that lifestyle as a matter of choice. Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ এশীয় গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের সাইড লাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তিমিত রয়েছে। এসব দেশকে দক্ষিণ এশীয় গ্রিড তৈরির কথা ভাবতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে। তিনি আরও বলেন, পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের এমনভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে যাতে তা প্রাকৃতিকভাবে সমর্থন করে। জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড লিডার্স অ্যাকশন সামিটে কার্বন মুক্ত জীবনধারা গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানে বাকু থেকে সম্মেলনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। অনেকগুলো প্রশ্ন আপনার কাছে, যে আপনি তো এই সম্মেলন কাভার করছেন। এর আগে তো প্যারিস সম্মেলন অনেকটা হইচই ফেলেছিল, তো বাকু সম্মেলনে আসলে হইচই ফেলার মতো কোনো বিষয় আছে? আরেকটি বিষয় বলতে চাই যে অন্য সম্মেলন থেকে এবারের এই বাকু সম্মেলনে বাংলাদেশ কি বিশেষ কোনো সুবিধা পাচ্ছে কিনা? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে ওনার এই কার্বন নিঃসরণ কমানোর সহ আরও কিছু কর্মসূচিভাবে উনি বেশ বিশ্বব্যাপী পরিচিত। আচ্ছা, সবচেয়ে যেটি এবারের সম্মেলনে ব্যতিক্রম ঘটনা সেটি হলো, অন্যান্য সম্মেলনে কিন্তু লস অ্যান্ড ড্যামেজের বিষয়টি মূলত আলোচনা জানেন যে ভাষণ দিয়েছেন, সে ভাষণে তিনি কিন্তু তথ্য অনুযায়ী কিভাবে এই বিশ্বের যে পরিবেশের সংকট চলছে তার সমাধানে কিভাবে উত্তরণ ঘটা যায় তার একটা থিওরি তিনি বলেছেন। তা আমরা সামগ্রিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই।
দর্শক, কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। বাকু থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। বিএনপির ভাবনা আগামী নির্বাচন নিয়ে, আওয়ামী লীগ নিয়ে নয়। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ফ্যাসিবাদের প্রধান নেতা আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি ভারতে আশ্রয় নেয় দেশটি নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই জানিয়ে মহাসচিব বলেন, উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত। এই সরকার ব্যর্থ হলে বিপ্লব বিফলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জামাত সহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন তিনি। আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। বিতর্কিতরা প্রশাসনে যাবে আর আওয়ামী লীগ মন্ত্রণালয় পরিচালনা করবে, তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে নির্বাচন যেন বিলম্বিত না হয়। সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ওলামা দল ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে বিএনপি। নির্বাচন ব্যতীত অন্য কোনো পথে আগালে জনগণ তা প্রত্যাখ্যান করবে। বিষাক্ত আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার উচ্চারণ করেন বিএনপির এই নেতা। সংস্কারও চলবে, নির্বাচনের রোড ম্যাপও চলবে। নির্বাচন তো দিতেই হবে। সংস্কার করেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবে, সেমন সংস্কারে হাত দেওয়া উচিত হবে না। তাই নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই, নির্বাচনও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়। বিএনপি সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে গণতন্ত্র বিপন্ন হবে বলেও সতর্ক করেন তিনি। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক স্বেচ্ছাসেবক নেতা কামরুজ্জামান জাপান স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন বিএনপির এই নেতা। সম্প্রীতির বিষয়টা বিএনপি সবসময় শো করেছে। শেখ মুজিবুর রহমানের কবরে জিয়ারত করেছেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারত করেছেন, দেশনায়ক তারেক রহমান জিয়ারত করেছেন। এইটা বিএনপির উদারতা। সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি, সেটা যদি অনিশ্চিত হয়, তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের শুনানিতে এই কথা বলেন তিনি। বুধবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে পঞ্চম দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে এই নয় যে শত শত মানুষকে গুম করা, হত্যা করা কিংবা গায়েবী মামলা দেয়া। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও আদালতের শুনানিতে তুলে ধরেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে সংবিধানের ৫৫ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে রাষ্ট্রপক্ষ আজ অ্যাটর্নি জেনারেল অংশ নেন। এর আগে বিএনপি, জামাত ও সুশাসনের জন্য নাগরিক সুজনের আইনজীবী শুনানি করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক
উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। উত্তর পশ্চিম থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া উত্তরা পূর্ব থানায় হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 5 দিন এবং একই থানার আরেকটি হত্যা মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে মোহাম্মদপুর থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হকেনিউ, একই থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে গ্রেপ্তার ও রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাদেরকে এই আদেশ দেন আদালত। আজকে মোহাম্মদপুর 23/8/24 একটি মামলায় সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু এবং মোহাম্মদপুরের 3টি হত্যা মামলায় সাবেক অবৈধ এমপি সাদেক খান, সলিমুল্লাহ সলু, তাদেরকে এই 4টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দাখিল করেন এবং তার দরখাস্ত মোতাবেক তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়। এই আসামিরা উপরোক্ত ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং জড়িত না। এই মামলাগুলি যে সম্পৃক্ত করা হয়েছে, যা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন, এবং শুধু সাবেক সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, সেই কারণেই আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হচ্ছে। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই রিট দায়ের করেন। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির উপরে শুনানি হয়। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়া করে 2017 সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি 2017 সালে আদানির সঙ্গে করা 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। বইমেলার আয়োজন সুন্দরভাবে শেষ করতে 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হচ্ছে। সচিবালয়ের গ্রুপ থিয়েটার ফেডারেশন নেতাদের সঙ্গে আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে সিনেমা নাটক নির্মাণ করা হবে। জানান, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে কাজ করবে তার মন্ত্রণালয়। শিল্পকলা একাডেমিতে সংঘটিত বিশৃঙ্খলার প্রতিবাদে শিল্পাঙ্গনের বিভিন্ন সংগঠনের নেওয়া 15 নভেম্বরের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারের বিচার বিঘ্ন করতে সংস্কৃতি অঙ্গনে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোহরাওয়ার্দী উদ্যানেই অমর একুশে বইমেলা হবে বলেও আশা প্রকাশ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেক কাজ করার সুযোগ আছে বলেও জানান এই কর্মকর্তা। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদী সংস্কারের কাজ চলমান, তবে দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, ব্যাংক সংস্কারের মাধ্যমে পরবর্তী সরকারের জন্য একটি ফুটপ্রিন্ট করে দিতে চায় বর্তমান সরকার। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য কমানো শুধু মন্ত্রণালয়ের কাজ না, সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের সমালোচনা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। লং টার্ম পলিটিক্সে দেখুন, কিন্তু আমি ওদের বলছি পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট এইটার উপর যে আপনি থাকবেন।
আমাদের ফুটপ্রিন্ট মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি এক পলিটিশিয়ান বলেছেন এইতে দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে। আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষের করবো, এটা ওনারা করেছিলেন। আগারগাঁওয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে সুচিকিৎসার দাবিতে দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহতরা। সকালে নিটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবার খোঁজ নিতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় আহতদের চিকিৎসার সার্বিক বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সাথে কথা বলেন তারা। পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িবহরের সামনে বিক্ষোভ করে চিকিৎসা নিতে আসা জুলাই বিপ্লবে আহতদের একটি অংশ পরে মূল সড়কে এসে যানবাহন আটকে অবরোধ করেন বিক্ষোভধরা। আমাদের এখানে যে একজন উপদেষ্টা আসছে, আসার পরে উনি চতুর্থ তলায় যায়, চতুর্থ তলায় গিয়ে 4-5টা দেখার পর উনি ডাইরেক্টলি চলে যাইতেছে। আমরা তো এরকম চাই না। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। আমাদের আহত ভাইদের পেছনে আমরা আহতরাই দৌড়াই, তাহলে স্বাস্থ্য উপদেষ্টা থেকে যেই ছাত্র প্রতিনিধি দিচ্ছে তারা কোথায়? তাদের লাগবে আমাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে পুনর্বাসন সেবা দিচ্ছে বিএসএমএমইউ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। পুনর্বাসন ছাড়াও প্রতিষ্ঠানটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 182 জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রার আয়োজন করে বিএসএমএমইউ এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। পরে শহীদ ডাক্তার মিল্টন হলে সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পুনর্বাসন না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে যায়। এই 24 সালের যারা ইনজুর্ড পেশেন্ট, যাদের রিহ্যাবিলিটেশন দরকার, সেই রিহ্যাবিলিটেশন করার জন্য, তাদেরকে পুনর্বাসন করার জন্য 2টা ফ্লোর ডেডিকেটেড করা হয়েছে। এবং এই ডেডিকেশনের মাধ্যমে আমার মনে হয় আমরা যারা যে সমস্ত ইনজুর্ড পেশেন্ট আমাদের কাছে আসবে, আমরা হেল্প করে বলতে পারি যে আশা করি যে তাদেরকে আমরা পূর্ণভাবে রিহ্যাবিলিট করে তাদের কর্মে, এবং যে সমস্ত স্টুডেন্টরা ইনজুর্ড হয়েছে তাদেরকে আমরা অবশ্যই তাদের বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে আবার ফেরত পাঠাতে পারব। রাজধানীর পুরান ঢাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সকালে চকবাজারের কামালবাগ এলাকায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কারখানা সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দও করা হয়। এছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও এক পর্যায়ে স্থানীয় শ্রমিকদের তোপের মুখে তা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে স্থান ত্যাগ করে অভিযান দলটি। কারখানাগুলো যেহেতু অবৈধ, এদের কোনো ছাড়পত্র নাই, কোনো কিছু নাই, আমাদের দৃষ্টিতে এটা অবৈধ কারখানা। এবং আমরা তাদেরকে ব্যাপকভাবে এর আগেও সচেতন করেছি। 1 নভেম্বর থেকে নিষিদ্ধ, 30 নভেম্বর পর্যন্ত আমরা এসে তাদেরকে বুঝিয়ে গেছি। তো 1 নভেম্বর থেকে তারা এই উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে। তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি, এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে। সাভারে তুরাগ নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ 2টি ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি কারখানাকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। সকালে সাভারের ভাকুরতা এলাকার টুটালিয়া পাড়ায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা মেসার্স তাহ ব্রিক্স এবং ঢাকা ব্রিক্স নামে 2টি ইটভাটা ভেঙে দেওয়া হয়। অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটা পরিচালনা করে আসছিল তারা। বেশ কয়েকবার তাদের সতর্ক করা হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে জানায় পরিবেশ অধিদপ্তর। একইভাবে আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করায় অপর একটি ইটভাটাকে 5 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ কর্মকর্তা জানান, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে।
টঙ্গীতে তারটেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা জানান, গত মাসের বেতন পরিশোধ না করেই বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধে নামেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, দুপুরে শেরপুর ঢাকা মহাসড়কের পাইসকা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুরগামী পিকআপের সঙ্গে ময়মনসিংহগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আরও 2 জন মারা যায়। এ ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজারের টেকনাফ থেকে রড সিমেন্ট নিয়ে সেন্ট মার্টিনের পথে 2টি ট্রলার সহ 6 জন মাঝি মিয়ানমারের জলসীমায় ডুবোচরে আটকা পড়েছে। তবে বোট মালিকদের দাবি, নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিজিবি জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে রড সিমেন্ট নিয়ে সেন্ট মার্টিনের দিকে যাচ্ছিল এসবি রাসেল ও এসবি ফারুক নামে রড সিমেন্ট বোঝাই 2টি ট্রলার। মঙ্গলবার দুপুরে নাফ নদীতে মিয়ানমারের অভ্যন্তরের জলসীমা আটকা পড়ে তারা। বিষয়টি জানার পর বিজিবি পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। মিয়ানমারে নির্মাণ সাশ্রয়ী পাচার করতে গিয়ে ট্রলারগুলো আটকা পড়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। বিগত 50 বছরে তরুণ প্রজন্ম যা চেয়েছে সেটার উপর গুরুত্ব না দেওয়ার কারণেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনারে এই মন্তব্য করেন তিনি। জেন্ডার সমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করতে এবং বিপিএফ এর কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএন উইমেন যৌথ আয়োজনে এই সেমিনার আয়োজন করা হয়। দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় 100 নারী এতে অংশ নেন। এই সমাজ 50 বছর ধরে বাচ্চারা কি চায় সেটার উপরে গুরুত্ব দেয়নি বলেই কিন্তু জুলাই বিপ্লব হয়েছে। এটা মাথায় রাখতে হবে। জুলাই বিপ্লব ঘটেছে কারণ আমরা কান পেতে তাদের কথা শুনিনি। কিন্তু আগামী দিনটা তো ওদের, আমার তো না। ও যেখানে যেতে পারবে আমি তো সেখানে যেতে পারবো না। তাহলে আমার দায়িত্বটা হচ্ছে, আমি মনে করি ওকে এইভাবে তৈরি করে দেওয়া যেন ও যখন সেই জায়গাটায় যাবে সে যেন খুব প্রস্তুত হয়ে যেতে পারে। শুরু হলো অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম। সকালে তেজগাঁও বাজার মৌজার অংশ উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন ভূমি উপদেষ্টা AKM হাসান আরিফ। স্থানীয় মৌজার কয়েকজন জমির মালিক উপদেষ্টার সামনে অনলাইনে কর জমা দেন। পরে উপদেষ্টা বলেন, সব নাগরিকের নিরবচ্ছিন্ন ও আধুনিক সেবা নিশ্চিত করাই এই কার্যক্রমের উদ্দেশ্য। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, কর দিতে যেন সমস্যা না হয় সেজন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। বক্তারা বলেন, এই সেবার মাধ্যমে কোনো জমির মালিকই ভূমি কর দিতে আর পিছিয়ে থাকবে না। ঢাকা শহর ঢুকে বসে যেটা শহর এবং রাজধানী, সেখানেও যদি এই অবস্থা হয় তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা গ্যাপ আছে, যে ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স কালেক্টরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমার মনে হয় যে আমরা মন্ত্রণালয় থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। ভারতের ভিসা দেয়া বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে কমছে যাত্রী পারাপার। বর্তমানে প্রতিদিন 3 থেকে 400 যাত্রী পারাপার হচ্ছে এই বন্দর দিয়ে, যা স্বাভাবিকের তুলনায় অর্ধেক। ফলে যাত্রীদের ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আদায় কম হচ্ছে।
স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় রাজস্ব আয়ের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যাত্রী পারাপার। প্রত্যেক যাত্রীকে ভারত ভ্রমণের জন্য 1000 টাকা ভ্রমণ কর দিতে হয়। 2023-24 অর্থ বছরে ভ্রমণ কর বাবদ আদায় হয়েছে 14 কোটি টাকা। স্বাভাবিক সময়ে প্রতিদিন 6 থেকে 700 যাত্রী আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে। গত আগস্ট থেকে ভারতের ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় যাত্রী পারাপার কমেছে। বগুড়ার হিমাগারগুলোতে কমেছে আলুর মজুত। পাইকারি পর্যায়ে বেড়েছে সব ধরনের আলুর দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 10 টাকা। জাত ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। হিমাগারগুলোতে মজুত করা আলুর আর মাত্র 10 ভাগ অবশিষ্ট রয়েছে। কৃষক ও হিমাগার পর্যায়ে 3 লাখ টনের বেশি আলু মজুত করা হয়েছিল। বাজারে নতুন আলু না আসায় বেড়েছে সব ধরনের আলুর দাম। হিমাগার থেকে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 62 টাকায়। আলু রোপণের মৌসুমে কৃষক বীজ আলু কিনছেন 80 থেকে 100 টাকা কেজি করে। মৌসুমের শুরুতে এই বীজ আলু কৃষক পর্যায়ে বিক্রি হয়েছে প্রতি কেজি 20 থেকে 25 টাকায়। বীজ আলুর দাম বাড়ায় আবাদ ও উৎপাদন কমার আশঙ্কা সংশ্লিষ্টদের। কক্সবাজারে প্রায় 400 মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম বা গ্যাক। দিনব্যাপী সদর উপজেলার ঝিলংজা ইউপি কার্যালয়ে এই সেবা ক্যাম্প পরিচালিত হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রত্যন্ত এলাকার নানা বয়সী মানুষ চিকিৎসা সেবা নেন। এছাড়া মেডিকেল ক্যাম্প বাছাই করা চোখে ছানি পড়া রোগীদের পরবর্তীতে কক্সবাজার শহরে নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা। ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি দরিদ্র মেধাবী 30 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। গাকের সিনিয়র পরিচালক ডক্টর মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমফোর্ট এইড ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রতিনিধি কাউসার জামাল সহ আরও অনেকে। চলতি বছর বিশ্বজুড়ে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ পৌঁছাতে পারে ইতিহাসের সর্বোচ্চে। আজারবাইজানে চলমান COP29 জলবায়ু সম্মেলনে দ্য গ্লোবাল কার্বন বাজেটের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 2024 সালে বৈশ্বিক কার্বন নিঃসরণ ছাড়াতে পারে 41 বিলিয়ন টন, যা গেল বছরের চেয়ে 1 বিলিয়ন টনের বেশি। কার্বন ডাই অক্সাইড নিঃসরণের 80%ই তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট। বাদবাকি নিঃসরণের জন্য দায়ী বনজার ও দাবানল। জীবাশ্ম জ্বালানির ব্যবহার না কমাতে পারলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঘন ঘন দেখা যাবে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। উন্নয়নশীল রাষ্ট্র ক্রমবর্ধমান অর্থনীতির বিবেচনায় নিয়ে জলবায়ু নীতিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মনে করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি। এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানির সংমিশ্রণ আনার বিষয়েও গুরুত্ব দেন তিনি। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর আহ্বান জানিয়ে ইতালির রাষ্ট্রপ্রধান আরও বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আফ্রিকার দেশগুলোতে 4 বিলিয়ন ইউরো বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়া গ্রিন ক্লাইমেট বা লস অ্যান্ড ড্যামেজের মতো তহবিল অর্থ সহায়তা বাড়াতে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান জর্জিয়া মেলানি। এদিকে কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া অনুন্নত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও জোটের সহযোগিতা চেয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারি। এছাড়া জলবায়ু রক্ষায় উন্নত রাষ্ট্রগুলোকে এই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছে চীন। আর সাম্প্রতিক বন্যার উদাহরণ দিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলা ও মহামারী প্রতিরোধে আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বাড়ানোর সংস্কৃতি চালু করতে হবে। ভারতের ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে 43টি আসনে চলছে ভোট। 10টি রাজ্যের 31টি আসনে উপনির্বাচন এবং লোকসভায় কেরালার ওয়ানাড আসনেও চলছে ভোট গ্রহণ। ঝাড়খণ্ডে স্থানীয় সময় বুধবার সকাল 9টার মধ্যে 13% বেশি ভোট পড়েছে।
এ রাজ্যে দ্বিতীয় তৃতীয় ধাপের ভোট হবে আগামী 20 ও 23 নভেম্বর। এছাড়া উপনির্বাচনে রাজস্থানে 7টি, পশ্চিমবঙ্গে 6টি, আসামে 5টি, বিহারে 4টি, কেরালায় 3টি, মধ্যপ্রদেশে 2টি এবং মেঘালয়, গুজরাট, ছত্তিশগড় ও কর্ণাটকে 1টি করে আসনে ভোট চলছে। সবচেয়ে হাই প্রোফাইল প্রার্থী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র প্রথমবার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন কেরালার ওয়ানাডের লোকসভা আসন থেকে। 2019 সাল থেকে এই আসনে আইন প্রণেতা ছিলেন তার ভাই রাহুল গান্ধী। চলতি বছরের সাধারণ নির্বাচনেও এই আসন থেকে জিতেছেন তিনি, কিন্তু পরবর্তীতে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে জিতে সে আসনের দায়িত্ব নেয় খালি হয় রাহুলের ওয়ানাড আসন। সরকারের জায়গা দিতে ধনকুবের ইলন মাস্কের জন্য আলাদা দপ্তর খুলতে যাচ্ছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামের এই মন্ত্রণালয় মাস্কের পাশাপাশি নেতৃত্ব দেবেন বেসরকারি খাতে সুপরিচিত আরেক নেতা, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। ট্রাম্প জানিয়েছেন, প্রচলিত নিয়মে সরকারের আওতার বাইরে বিষয়গুলো দেখবে নতুন এই মন্ত্রণালয়। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 1 মাসের বেশি সময় বাকি থাকতেই স্বরাষ্ট্র, পররাষ্ট্র, হোয়াইট হাউস, চিফ অব স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পর নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানের নামও ঘোষণা করেছেন ট্রাম্প। স্যার প্রধান হিসাবে নিয়োগ পাবেন বিগত মেয়াদের সহযোগী জন র্যাডক্লিফকে প্রতিরক্ষা মন্ত্রী হবেন ফক্স নিউজের সঞ্চালক ও সাবেক যোদ্ধা পিট হেগসেথকে। এদিকে শঙ্কা বাড়ছে অভিবাসী নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় প্রথম দিনেই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে পারেন 47তম প্রেসিডেন্ট। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, প্রেসিডেন্ট বাইডেনের আলোচিত বৈধ প্রবেশ কর্মসূচি বাতিলে ব্যবস্থা নিতে পারেন নতুন এই প্রেসিডেন্ট। ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যা 6টায় মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রায় 1 বছর পর আবারও মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অবশ্য গত বছর দুদলের লড়াই ছিল বিশ্বকাপ বাছাই পর্বে, আর এবার মাঠে নামার উপলক্ষ ফিফা প্রীতি ম্যাচ। এবছর দলের পারফরমেন্স আশাহত করলেও মালদ্বীপের বিপক্ষে সবশেষ 3 ম্যাচে অপরাজিত বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে মালদ্বীপ 22 ধাপে এগিয়ে থাকলেও বছরের শেষটা অতিথিদের হারিয়েই ফুটবলে সুসময় ফেরাতে চান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক তপু বর্মন। আমরা লাস্ট 8টা ম্যাচে না অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে, এটা আমাদের মাথায় আছে এবং আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। তো অবভিয়াসলি এটা কালকে মাঠে দেখতে পারবেন, যেটা আমি আজকে বললাম এটা মুখে বলছি, কালকে হয়তো ম্যাচে দেখতে পারবেন যে আমরা এটা করতে পেরেছি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।